জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারাধীন মামলাগুলোর মধ্যে 3 থেকে 4টির রায় অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আসামি রয়েছেন। 4টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। 2-1 দিনের মধ্যে জাতিসংঘের যে রিপোর্টটা পাবেন, এই রিপোর্টটা আমাদের এই তদন্ত কাজটাকে সবার কাছে গ্রহণযোগ্য, পাশাপাশি স্বচ্ছ এবং সহজতর করার ক্ষেত্রে অনেক অবদান রাখবে। যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ফ্যাসিবাদের দোসররা দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নানা অরাজকতা করে তারা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। সকালে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন বিষয়ক কর্মশালায় এই কথা বলেন তিনি। এ সময় আইন উপদেষ্টা বলেন, আইন বিচার সহ সব বিভাগে সঠিকভাবে কাজ করলে মব ভায়োলেন্স কমে যাবে। এ সময় জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টারা। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমৃদ্ধ রাখুন। ফরওয়ার্ডিংয়ের মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলভমেন্ট এবং আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিন, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে, বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যেই আদালত শাস্তি দেয় না। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই কাজ করছে ইসি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি ও 17টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন ইসি মোহাম্মদ সানাউল্লাহ। বৈঠকে সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। সভা শেষে ইউএনডিপির প্রতিনিধি স্টিফেন লিলিয়ান জানান, বাংলাদেশের ইতিহাসে এবার সেরা ভোট প্রত্যাশা করছেন তারা। ইসি সানাউল্লাহ বলেন, কমিশনের মূল লক্ষ্য জাতীয় নির্বাচন, তবে সরকার চাইলে এর আগে কয়েকটি জায়গায় স্থানীয় নির্বাচন হতে পারে। এতে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো অংশীদারদের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। এই সংস্কারের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে গণতন্ত্রের উত্তরণের দায়িত্ব নিয়েছে। সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে। স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশ এই ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে মুক্তি পাওয়ার পথে অগ্রসর হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার 13 বছর আজ। 2012 সালের এই দিনে নিজ বাসায় এই দম্পতিকে হত্যা করা হয়। বিগত সময়ে রাষ্ট্রীয় ব্যর্থতা, ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা সহ নানা কারণে আলোচিত এই হত্যাকাণ্ড আলোর মুখ দেখেনি অভিযোগ করে অন্তর্বর্তী সরকার এই মামলার সুষ্ঠু তদন্ত ও
বিচার কাজ শেষ করবে বলে প্রত্যাশা সাগররুনির পরিবার ও গণমাধ্যম কর্মীদের। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, হত্যার প্রতিবেদন জমা না দেয়ায় সাগররুনি দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক ছড়ানো, চুরি ডাকাতি বলে ভিন্ন দিকে মোড় দেওয়ার পায়তারা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে। সকালে শুনানি শেষে এই আদেশ দেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সামিদুল ইসলাম। এর আগে রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় কামরুল ইসলামকে। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক। 10টি ব্যাংক হিসেবে জমা ও উত্তোলন মিলিয়ে 296 কোটি টাকার সন্দেহজনক লেনদেন প্রমাণিত হওয়ায় ঢাকা 15 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য, ঢাকা 15, সাবেক শিল্পমন্ত্রী, পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সংগতিবিহীন 12 কোটি 95 লক্ষ টাকা বেশি সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত 10টি হিসাবে প্রায় 296 কোটি টাকারও বেশি টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুর্নীতি দায়ে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ হলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সোহেলি আক্তার। মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। 2023 সালে নারী টি-20 বিশ্বকাপের দলে না থাকলেও স্কোয়াডে থাকা আরেকজন ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন সোহেলি আক্তার। এ সময় সেই ক্রিকেটারকে বড় অঙ্কের অর্থেরও প্রলোভন দেন তিনি। তবে ফাঁদে পা না দিয়ে আইসিসি দুর্নীতি দমন ইউনিটে সোহেলির নামে অভিযোগ জানান সেই ক্রিকেটার। এরপর তদন্তে নামে আকসো। দীর্ঘদিন অনুসন্ধানের পর অভিযোগের সত্যতা পেয়ে সোহেলিকে 5 বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 10 বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে কেবল 2টি ওয়ানডে আর 13টি টি-20 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সোহেলি আক্তার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv লিংকে।